আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। প্রধান উপদেষ্টা জবাব দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন, এই কথাটি বলেছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি তিনি। এটি হচ্ছে এই যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে, সেই বৈঠক থেকে বের হয়ে তিনি এটি বলেছেন। ডিসেম্বরে নির্বাচন কেন দেবেন না, যুক্তি দেখান। অন্তর্বর্তী সরকারকে এই প্রশ্ন করেছেন রাজনীতিবিদরা। এছাড়া ডিসেম্বরে নির্বাচন কারা চান না, সেই ইস্যুতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন মাত্র 3টি দল ডিসেম্বরে নির্বাচন চায় না, বেশিরভাগ দলই, বাকি সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তো এই ধরনের নানা বিতর্ক চলছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কতটা, এই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমার ডানে আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, তারপর আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দুজনকে স্বাগত জানাই আজকের আলোচনায়। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু ভূমিকা দিয়েছি, ঐক্যমত্য কমিশনে আপনারাও কথা বলেছেন, কি বলেছেন, আসলে ঐক্যমত্য কতটা হয়েছে? ধন্যবাদ আপনাকে, দুদু ভাইকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে এই যে ঐক্যমত্য নিয়ে যে আলোচনা হচ্ছে, আমার ধারণা প্রথমে একটু ভিত্তিটা ঠিক করে নিলেই আমরা অনেকগুলো কি বলবো সমাধান ইজি করতে পারবো। কারণ আমার বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার কিছু সহজ কাজকে জটিল করছে। আমি প্রথমে যেটা বললাম সেইটার সাথে মিলিয়ে এটা বলছি এই জন্যে, যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার জটিলের কথা বললাম, কি কারণে করছে তার একটা খালি উদাহরণ দেই। অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার কি, এই পয়েন্টে যদি ঐক্যমত্য হয়ে কাজটা শুরু করতে পারতো তাহলে কিন্তু ঝামেলা থাকতো না। তাহলে ওইটা থেকেই কিন্তু শুরু হয়েছে। দেখবেন যে তারা মনে করছে যে সব কাজ আমাদের, আমরা মনে করছি তা না। আমি জাস্ট বোঝার জন্য বললাম। ঠিক একইভাবে ঐক্যমত্য কমিশন তারা কতটুকু ঐক্যতার করতে চায়, আমার বিবেচনায় সেই জায়গা থেকে তারা যদি শুরু করতো এই জটিলতা হতো না। কথাটা কেন বললাম, বোঝার জন্য বলি। আমি কমিউনিস্ট পার্টি করি, দুদু ভাই বিএনপির নেতা, বিএনপি করেন। সাধারণভাবে যদি বোঝেন, মানুষ বোঝার জন্য বলছি, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ, তার একটা কর্মসূচি আছে, সেটা প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। আমি কমিউনিস্ট পার্টি, আমার লক্ষ্য সমাজতন্ত্র, তার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, তার 17 দফা কর্মসূচি, এটাকে আমি প্রতিষ্ঠার জন্য লড়াই করি। তাহলে তার পার্থক্য তো আমাদের আছে। তা আপনি কি দুইটা একমত করতে পারবেন কখনো? তাহলে তো দুই দল থাকে না। তা আপনি জোর জুলুম করে একমত করে তাহলে ওই যে বাকশালের সময় সব এক দল করছেন, তাই কি করতে চান? তাহলে সেইটা তো না। তাহলে ঐক্যমত্য কোনটুকু চাইতে পারেন? আচ্ছা ঠিক আছে, আপনারা দুই দল, আপনারা যখন চলাফেরা করবেন বা এই রাস্তাতে যাবেন, কিভাবে আলোচনা করে দেখতে পারি যে কি পদ্ধতিতে গেলে কোনো জটিলতা হবে না, ভালোভাবে যেতে পারবেন। বা জনগণের কাছে আপনারা যেতে চান, ভোটের মাধ্যমে যেতে হবে, সেই ভোটটা ফেয়ার হতে গেলে কি কি করতে হবে, আসেন সেটা ঐক্যমত্য মানে আমরা আলোচনা করে ঠিক করি। এইবার আমি আপনাকে এবং জনগণকে প্রশ্ন ছুড়ে দিতে, তাহলে আপনি প্রথম পয়েন্টে যদি ঐক্যমত্য করতে চান তাহলে তো হবে না। ঐক্যমত্য কোথায় সম্ভব? যদি ঠিক আছে একটা ভালো নির্বাচন সবাই চায়, তার জন্য কি কি করতে হবে, তাহলে আমরাও কিছু যদি প্রয়োজনে ছাড় দেওয়ার চিন্তা করতে পারি, ওনারা ছাড় দেওয়ার চিন্তা করতে পারে, আমরা কিন্তু করতে পারি। কিন্তু প্রথম পয়েন্টে তো কেউ ছাড় দেবো না। আমি দেখতে পাচ্ছি এই ঐক্যমত্য কমিশন তারা এই সংকটটা কিছু কিছু তৈরি করেছে। তবে আমি আশা করব যে তাদের উপলব্ধি হবে, বা ইতিমধ্যে যেটা হয়েছে তার থেকে তারা ব্যাক করলে সংকট হবে না। ওখানে কি এইবার আসি মানে আমি এটা প্রথমে আমি ভিত্তিটা বললাম, কারণ এই ভিত্তিটা বুঝলে সংকট হতো না বলে আমি দৃঢ়ভাবে মনে করি। সময় থাকলে আরো ব্যাখ্যা দিতে হবে। এবার আসি খুব ছোট্ট কথা। গতকাল যে বৈঠকটা হলো, আমি কথাটাকে দর্শকরা কিভাবে নেবেন জানি না, কারণ আমরা পলিটিক্সে কতগুলো কালচার মেনটেন করতে চাই, এই জন্যই যে বললাম সফট শব্দ বলি। দেখেন, প্রথম একটা আলোচনা শুরু হবে, উনি একটা উদ্বোধন করলেন, প্রধান উপদেষ্টা। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার মানে আজকে যে আলোচনা হলো, এর জন্য কি কোনো উদ্বোধন করা দরকার ছিল? আমার বিবেচনায় এটা প্রয়োজন ছিল না। তবুও ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের 2 জন প্রতিনিধি যেতে বলেছিল, আমরা সেখানে পাঠিয়েছিলাম। আমি আশা করেছিলাম যে যেহেতু একটা সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে উনি বিশেষ করে জাপানে যে একদল চাচ্ছে ভোটের কথা বলেছেন, যেটা আমরা বলেছি যে এটা উনি সত্যের অপলাপ করেছেন। কারণ এখানে পরে তথ্য বেরিয়েছিল প্রায় 52 থেকে 55টা দল আসলেই চায় ডিসেম্বরের নির্বাচন, মানে এই বছরের মধ্যে উনি। তা আমি ধারণা করেছিলাম যদি বলেন যে উনি হয়তো এরকম একটা ডাকছেন, সবাইকে 2 মিনিট করে শুভেচ্ছা বক্তব্যের সুযোগ দেবেন, তো হয়তো শুরুতে উনি বলে যেটা নিয়ে সংকট তৈরি করেছেন ওইটা উনি সমাধান করে দেবেন।
দিয়ে যদি বলতেন উনি যে ঠিক আছে আমরা আপনার অধিকাংশ যেটা চেয়েছেন ওই সময় হবে, কিন্তু আমি এই চাই সংস্কার, আপনারা কিভাবে করবেন দুর্দশা করেন, তাহলে কিন্তু পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেত। তিনি সেইটা করেন নাই। উনি 2-4 কথা বলে একটা উদ্বোধন করছেন, আমি এর মাহাত্ম খুঁজে পাইলাম না, এবং এখনো দায়িত্ব নিয়ে বলছি আমার অন্ততপক্ষে মত যে এটার কারণ অপ্রয়োজনীয় মনে হয়েছে। এই গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আজকেরটা নিয়ে আমি পরিষ্কার করে বলি, ঠিক আছে আজকেরটা নিয়ে আমি অত নেগেটিভ হতে চাই না, কারণ আজকে ওনারা ঐক্যমত্য যে কমিশন তারা 4টা বিষয় আলোচনার জন্য, যে তারা মনে করেছে 4টা বিষয় হয়তো বা কিছু পার্থক্য আছে, আলোচনা করে একমত করা যায় কিনা। এবার আমি ভিত্তি থেকে এসে ওই 4টা পয়েন্ট ছোট করে প্রথমেই বলি, তারপরে অন্য কথা বললে একবারেই কথাটা বলা যায়। আমার পয়েন্টটা হচ্ছে যে ওনারা এই যে 4টা পয়েন্ট আনলেন এর মধ্যে অনেকগুলো গুরুতর বিষয় আছে আমাদের বিবেচনায়, এবং বড় বড় দ্বিমত আছে। সেটা কিন্তু আমরা আলোচনায় আগেই করে এসেছিলাম, কারণ আলোচনা তো সবাই করেছিল, হয়তো না আনলেও পারতেন, যেটা গুরুতর দ্বিমতগুলো আছে, কারণ এটা ঐক্যমত্য হওয়ার কোনো সুযোগ নাই। এটা নাম্বার 1। কিন্তু মূল কথা হচ্ছে, ধরেন ওই যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে বিএনপির রাজনীতি যে আমাদের রাজনীতিটা, তা আপনি যদি এখন ঐক্যমত্য করতে চান আপনি বুঝবেন তো হবে না, তা আপনি কি বিতর্কিকের মতো বিতর্ক করেই কি আপনি সমাধান করতে চান? এটা কিন্তু রাজনীতিতে হয় না। আমার কাছে মনে হয়েছে ওনারা এইটাকে একটা বিতর্কের ক্লাবে পরিণত করে সমাধান করতে চান, যার জন্য আজকের মিটিং কিন্তু শেষ ওনারা করতে পারেন নাই। খালি দর্শক বা শ্রোতাদের বোঝার জন্য বলি, 1 নম্বর একেবারে কংক্রিট বলে যাচ্ছে, প্রথমে ছিল 70 অনুচ্ছেদ আস্থাবোধের কিছু পরিবর্তন। আমার ধারণা এটা মেজর দ্বিমত নেই, অল্প স্বল্প আছে, এটা করা যাবে, এটা পুরোপুরি এটা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন যে কমিটি হয়, দুদু ভাই পার্লামেন্ট মেম্বার ছিলেন, আমি ছিলাম না, ওনারা জানেন যে একটা কথা আছে চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য যে আমরা সব বিরোধী দলকে স্থায়ী করি, যেমন আমরা বলেছি না সব বলা যাবে না, কারণ এটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারাই করবে, অধিকাংশ হয়তো বিবেচনা করতে পারেন, তাও না এটা করা যায়। এরপরে আসেন একটা বড় প্রশ্ন হচ্ছে ওই তত্ত্বাবধায়ক সরকার। ওনারা প্রস্তাব করেছেন 4 বছর, আমরা মনে করি না 3 বছর, কিন্তু একটা বড় প্রস্তাবটা কি জানেন, যেটা নিয়ে নানা সংকটে ঐক্যমত্য হওয়ার, আমি তো আমার দল তো একমত হবই না, অসম্ভব। সেটা কি ওনারা বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারই পার্লামেন্ট নির্বাচনও করে দেবে, স্থানীয় সরকার নির্বাচন। আমি তো বলি ডাল মে কুচ কালা হয়, কারণ স্থানীয় সরকার করতে গেলে এইটা আপনি জোর করে পাশ করাবেন, তার মানে কি আগে স্থানীয় সরকার চান? আর কথার কথা বলি, আমরা যেমন আমাদের পজিশনটা আগেই বলেছি, স্থানীয় সরকার নির্বাচন আপনি ক্ষমতার লোক যারা থাকবে তারা ম্যানিপুলেট করতে পারে, এই কারণেই তো বলেন। আমাদের তো একটা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলছি না, তা শক্তিশালী নির্বাচন করলে সে ম্যানিপুলেট করবে কিভাবে? আর আপনি যদি নির্বাচন কমিশনের উপর ভরসা না রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করতে চান, তাহলে তো আপনি স্থায়ী নির্বাচন কমিশনই চান না, যুক্তি তাই বলে। ওইটা ঐক্যমত্য হওয়ার সুযোগ নাই। লাস্ট পয়েন্ট, নারী আসন, এবং সেইটা নিয়ে আসন সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমার ধারণা অন্ততপক্ষে আমাদের দ্বিমত নেই, কিন্তু ওরা নতুন ঘূর্ণায়মান পদ্ধতি 300 জায়গায় 400 ইলেকট্রাল এরিয়া করা, তাই এটা তো একটা অনেক বড় দাগের ব্যাপার। আর আমাদের অনেক যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা তো এর মধ্যেই ঢুকতে চায় না, তা আপনি তো এগুলো এখন একমত করাইতে পারবেন না। আর বেসিক কথা হচ্ছে, আমরা বলেছি সবটাই ছেড়ে দিতে হবে, আলোচনা করলাম, এই সবই করবে আগামী দিনে নির্বাচিত সংসদ। সুতরাং আজকের মিটিংটা কিন্তু শেষ হয়নি। আমি বলছি ঐক্যমত্য শুধু না, শেষই হয়নি, এইটা অসম্পূর্ণতায় শেষ হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব আজকের সভা থেকে শিক্ষা নিয়ে ঐক্যমত্য কমিশন যদি ঐক্যমত্য করতে চায়, আমার বিনীত অনুরোধ, আমি খুব সব ভাষা বলছি, এইটাকে বিতর্কের ক্লাবে পরিণত করেন না। বিতর্ক করে সমাধান করতে পারবেন না। আপনারা হয়তো ভেবেছেন আপনারা বলে থাকবেন 2 পক্ষ তর্ক করুক 30টা দল, কোনোদিনও সমাধান হবে না। এটা ভুল পদ্ধতি রাজনীতিতে। এটা আপনি বিতর্কে মার্কিং করতে পারবেন, কিন্তু এটা সমাধান করতে পারবেন না। এই পথে না যে আমরা ওইখানে আগে যে বক্তব্য দিয়েছি তার মধ্য দিয়ে আপনি যাচাই বাছাই করেই ঐক্যটা যেটা হয়েছে সেটা প্রচারের মধ্য দিয়ে আগে আসেন, তাহলে এটা সফলভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু। গতকাল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খুব স্পষ্টভাবে কথা বলেছেন, প্রধান উপদেষ্টার সামনে যে বক্তব্যটা দিয়েছেন সেটি আমরা পরবর্তীতে পেয়েছি, আজকেও তিনি সেখানে কথা বলেছেন। এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে বিতর্ক প্রতিযোগিতার মতো একটা অবস্থা উনি যেমনটি বললেন, ঐক্যমত্য কতটা হবে আর ওখানে ঐক্যমত্য আছে কতটা? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা এবং আমাদের সিপিবির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রিন্স, শুভেচ্ছা। আর যারা অনুষ্ঠান দেখছে তাদেরকে অভিনন্দন। আসলে এই যে বিতর্ক বা আলোচনা, যে ঐক্যমত, এটা কখনোই সম্ভব না যদি আপনি গণতন্ত্র মানেন। এখানে যদি 30টা বা
10টা দল যায়, সবারই নিজের নিজের কর্মসূচি নিজেদের মত আছে। ওটা প্রিন্স সাহেব ভালো করে বলেছে, যদি বাকশালী ব্যবস্থা পূর্ণ প্রবর্তন বা প্রতিষ্ঠা করতে চান তাহলে হয়তো একমত, সেটি আবার ভিতরে, সেখানেও আবার দ্বিমত থাকলে সেটা বাইরে প্রকাশ করা যায় না। কিন্তু গণতন্ত্রে এমনকি দলীয় বিবেচনাতেও দ্বিমত থাকে, দলীয় ফোরামও সেখানেও একটা পলিসি বা একটা ভূমিকা নিয়ে বিতর্ক হতে পারে। আর এতগুলো রাজনৈতিক দল, ঐক্যমত কমিশন, এটা কখনোই একমত হওয়া যাবে না। ন্যূনতম কিছু বিষয় আছে যেই জায়গাটায় ধরে নেওয়া হয় সবার মত একই রকম। এখন আমাদের লক্ষ্যটা কি, সরকার কি চাচ্ছে? যদি আমি মনে করি যে কথাটা মিনিস্টারের শেষের দিকে এসে বলেছেন, যা কিছু করি না কেন চূড়ান্ত সিদ্ধান্ত তো নির্বাচিত পার্লামেন্টই নেবে। যে সরকারই আসুক, যে পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হোক না কেন, তাদের পিছনে কিন্তু একটা ঐতিহাসিকভাবে 24-এর গণঅভ্যুত্থান আছে। তারা যদি এই বোধ থেকে পার্লামেন্টে গিয়ে জনগণের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভূমিকা না নিতে পারে, ব্যর্থ হয়, তাহলে পরবর্তী আবার নির্বাচনের সামনে তাদের জবাবদিহিতার, তাদের নির্বাচনের সংকট, তাদের পরাজয়, অনেক কিছু ঘটতে পারে। সেই জন্যে আজকে যারা মানে ডাকছেন, কাউকে 2 মিনিট, কাউকে 3 মিনিট, আরেকটা জিনিস যেটা এখানে আপনি উল্লেখ করেছেন, স্মিত হাস্য, মৃদু হাস্য, তো এইসবগুলো আমার কাছে মনে হয়েছে সময় ক্ষেপণ করা। কি করে আরো কিছুদিন ক্ষমতায় থাকা যায়, আরো কিছুদিন। আজকে একটা পত্রিকায় আসছে যে গ্রামীণ কি একটা মোটামুটি ব্যবস্থা হয়েছে, এর আগে একটা দীর্ঘ লিস্ট আমরা পাইছি। তো এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত সরকারকে না করে একটা একেবারে সরাসরি নির্বাচনের জন্য কোনভাবে করলে, কিভাবে করলে, এটার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বা সেই জায়গায় কিছু সংস্কারও যদি প্রয়োজন হয়, সকল রাজনৈতিক দল একমত, কিন্তু বিএনপি সহ, যে ওই সংস্কারগুলো করে একটা নির্বাচন ব্যবস্থা করা। সেটাও 10 মাসের ভিতরে কিন্তু সম্ভব হয় নাই, এবং সরকার এই 10 মাসে কি করছে সেটাও আমরা জানতে পারি না, সরকারও বলে নাই। যত দেরি হবে, যত সময় ক্ষেপণ হবে, তত সরকারের প্রতি আস্থাহীনতার একটা বিষয় তৈরি হবে। এমনি কাগজে যেটা আসছে, একটি রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছে, প্রায় 50-এর ঊর্ধ্বে রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা বলছে। যারা এই কথাগুলো বলে সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, আমরা কিন্তু সরকার বিপদে পড়ুক এটা আমরা চাই না, আমি ব্যক্তিগতভাবে তো চাই না। কারণ 90-এর যে স্পিরিট, 90-এর যে গণঅভ্যুত্থান, সেই সরকারেরই বহন করছে সে ভাবমূর্তিটা এই সরকার। এখন এই সরকার যদি বিতর্কিত হয়, আবার তাকে পদত্যাগ করে নামাতে হয়, তাহলে আরেক ইতিহাস তৈরি হবে। এটা আমার মনে হয় এখনো পর্যন্ত কোনো রাজনীতি, বিএনপি সহ কোনো রাজনৈতিক দল এটা প্রত্যাশা করে না। এই সরকারের মধ্য দিয়ে আমরা সমালোচনা করি সরকারকে, সেই সমালোচনাটাতে লাইন মতো থাকুক, সঠিক যে কাজগুলো দ্রুতলয়ে করার দরকার সেই কাজগুলো। এই যেমন আমি আপনার কথা বলি, এবার এই যে কয়দিন পরে ঈদুল আজহা, আপনার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিভাবে ঈদ করবে, তাদের স্বার্থে এর সংকেত বেশি না। আমি সরকারের যেসব উচ্চপদস্থ কর্মচারী আছে তাদের কি কি সুবিধা আমি বাড়িয়ে দিলাম, তারা সন্তুষ্ট হবে, তারা নিঃসন্দেহে সন্তুষ্ট হবে, এবং তারা এমন জায়গায় আসছে তারা এইগুলো পাবেও, এটা প্রচলিতভাবে পেয়ে আসছে। কিন্তু এই মানুষগুলো, এটা আমি কোনো জায়গায় আলোচনায় দেখছি না। আমার ব্যাপক জনগোষ্ঠীর 70 বা 80% মানুষ, ভাই একটা বাজারে গেলে দেখি যে ছোট বাচ্চা নিয়ে যখন তার বাবা গেছে আর বাচ্চাটা কাঁদছে, হয়তো একটা জামা বা একটা কিছু পছন্দ হয়েছে, সে বাবা হয়তো তার বাজেটে পাচ্ছে না, তখন মায়া লাগে। আমরা স্বাধীন দেশ, তো আমরা 24-এ গণঅভ্যুত্থানের পরেও যদি এখনো ওই বাচ্চাগুলো কাঁদে, তাহলে এটা তো মর্মান্তিক। সেই জন্য আমি খুব পরিষ্কার করে বলি, যত দ্রুত সম্ভব এক এবং অগ্রাধিকার ভিত্তিতে
একটি ভালো নির্বাচন দেওয়াটা হচ্ছে এই সরকারের প্রধান এবং অন্যতম নিয়ামক কাজ। আর অন্যগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। সেটা নিয়ে এত মানে কি বন্দর দেব, করিডোর দেব, এই সরকারের কাজ না, এগুলো এই সরকারের কাজ না। এইগুলো বরঞ্চ হাত দিলে আমার বিবেচনায় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা। ধন্যবাদ আপনাকে। তো দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র কথা বলছিলাম। ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত কতটা আছে এর মধ্যে যতটুকু জেনেছি আমরা, গত 2 দিন যাবত দ্বিতীয় দফার যে সংলাপ চলছে সেখানে সংলাপের ভিতরেও অনেকটা বিতর্ক অনুষ্ঠানের মতোই সংলাপ হচ্ছে। এ নিয়ে নানা প্রশ্ন আছে, না কথাবার্তা রাজনীতিবিদরা বলা শুরু করেছেন। প্রসঙ্গ এসেছিল নির্বাচন প্রসঙ্গে, সেখান থেকে বের হয়ে একজন বলেছেন যে 3টি দল নির্বাচন ডিসেম্বরের পরে চায়, বা ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে তাদের কোনো মতামত নেই, আর বাকি সব রাজনৈতিক দল চায় যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এর মধ্যে রহিন হোসেন প্রিন্স তো কথা প্রসঙ্গে বলেছেন যে আলোচনায় এসেছে স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুটোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন দিতে সমস্যা কোথায় আসলে, রহিন হোসেন প্রিন্স? না, আপনি যে প্রশ্নটা করলেন, আমরা আমাদের পুরো অ্যানালিসিস এটা উত্থাপন না করে আমি মানুষের পারসেপশন সম্পর্কে দুই একটা কথা বলি। প্রথম কথা খেয়াল করেন যে আমি আগের পার্টে বলেছি যে বর্তমান সরকার বা ঐক্যমত্য কমিশনের কেউ, আমি সবার কথা কিন্তু বলছি না, সবাই কিন্তু আগে যেটা বলেছে এরকম চাই মনে হয়নি আমাদের কাছে। এখানে অনেক আমাদের শ্রদ্ধাভাজন আমাদের স্যাররা আছেন, তারা কিন্তু এইসবের মধ্যে নাই বলে আমরা মনে করি। আমার কাছে মনে হয়েছে যে এই সরকার এবং ঐক্যমত্য কমিশনের কারোর তারা মনে করেছে এই সুযোগে তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা বাস্তবায়ন করতে পারি কিনা। তা আমাদের বিবেচনায় প্রথমে এই বিবেচনা ভুল। ওই যে বললাম, ধরেন কমিউনিস্ট পার্টি 1 যুগেরও বেশি সময় ধরে যে আন্দোলন করছে, এখন যদি মনে করি গণঅভ্যুত্থান হয়েছে আমি সমাজতন্ত্র আর বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন করে ফেলবো, এটা যেমন ভুল এটাও ভুল। কারণ এটা করবে জনগণ, আমি জনগণের কাছে যাব, জনগণ আমাকে ম্যান্ডেট দিলে আমি করব। তা ওনারা এইটা একটা কারোর আছে। দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে যে এই সরকারে অনেকে আছে তারা নিজেদের হয়তোবা নানা কারণে, আমি অন্য শব্দটা আর ইউজ করলাম না, তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করলেই, ক্ষমতার তো একটা বিশেষ চার্ম আছে, সেটা করতে চায়। আরেকটা অনেকের পারসেপশন এরকম যে এইখানে ওই যে আপনি বললেন যেটা একজনের উদাহরণ দিয়ে যে 2-3টা দল চায় না, যে তারা হয়তো মনে করছে যে এটা যদি নির্বাচন দেরি হয়, আমি পজিটিভ কথাটাই বলছি, যে হয়তো গোছগাছ করে নিয়ে আরো বেশি দল আর একটু ভালো করে গোছাতে পারবে। আর এই সরকার কেনা জানে যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কাদের দিয়ে নিয়োগপ্রাপ্ত, কোন দলের ক্ষেত্রে তিনি ব্লেসিং দিয়েছেন এবং বলেছেন যে তাদেরকে আসা দরকার। উনি হয়তো মনে করতে পারে ওই দলটা আরো সামনে চলে আসুক, তারপর আমি নির্বাচন দেব। অথবা সর্বশেষ পারসেপশন মানুষের কাছে যেটা হয়েছে, আমি মনে করি এটা খুবই গুরুতর, এর জন্য আমরা আরো দ্রুততম সময়ে নির্বাচন চাই। সেটা কি দেখেন, এই সরকারের যে ইখতিয়ার না, সে করিডোর বন্দর এইটা দেওয়ার জায়গায় হাত দিল, অস্ত্র কারখানা করায় হাত দিল, যেটা তার ইখতিয়ারের মধ্যে পড়ে না, এবং যেটা আমরা দেখছি বহু আগে থেকে আমাদের ভূ রাজনৈতিক কারণে এইটা আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্য বিস্তার করতে চায়, যার মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। অনেকের ধারণা যে অনেকের হয়তো মনে করে যে এটাই তাদের এজেন্ডা, এটা বাস্তবায়ন করতে চায়। আমরা মনে করি এটা একটা ডেঞ্জারাস হবে, যার জন্য আমরা মনে করি দ্রুত সময় নির্বাচন দেওয়া দরকার। এবং বোঝার জন্য আপনাকে বলি, দেখেন আমরা বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট এবং অন্যরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, সরকার যদি করিডোর এবং না পিছায় তাহলে জুন মাসের শেষে 2 দিন ব্যাপী আমরা রোড মার্চ করব। এবং আমি আগামী 13ই জুন আমরা এইটাকে রোড মার্চ কীভাবে সফল করা যায় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতে যুক্ত হয় তার জন্য আমরা একটা মত বিনিময় করব। তার মানে আমরা এই ধরনের কর্মসূচির দিকে যাচ্ছি, বাধ্য হচ্ছি, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে আমাদের অ্যানালিসিসে মনে করি এই কারণে, যেটা কিন্তু এই সময় আমরা করতে চাইছিলাম না। কিন্তু আমরা চাই সরকার যদি বোধোদয় হয় এবং বলে যে না এই কাজ আমরা করব না, আমাদের যদি এইগুলো কিছু আলোচনা করতে হয় নির্বাচিত সরকার করবে। এবং আমরা এটাও বলেছিলাম একেবারে 2 সেকেন্ড নেই সময়, কোনো একটা নির্বাচিত সরকার থাকলে দুর্বল হইলেও সে কিন্তু খালি সংসদে আলোচনা করতো না, জনগণকে বাদ দিয়ে সেই ধরনের সাহস পেত না, তারা এটা সাহস পাচ্ছে। এই জন্য অনেকের মনে নতুন নতুন প্রশ্ন আসছে, আসলে এদের এজেন্ডাটা কি। এইসব কারণে হয়তো তারা দেরি করতে চায়, কিন্তু এটা কোনোভাবেই আমরা অন্ততপক্ষে বামপন্থীরা আমরা এগ্রি করব না। একই প্রশ্ন শামসুজ্জামান দুদু ভাই। আসলে সরকারের লক্ষ্য উদ্দেশ্য, আমরা শুরুতে তাদের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা সব কিছু ছিল। বিচার, সংস্কার, নির্বাচন, তারা সংস্কারের কথা বলেছে, এটাও মানুষ গুরুত্ব সহকারে নিয়েছে, রাজনৈতিক দল তো অবশ্যই নিয়েছে। এবং এই সরকারের ভিত্তিটাই
হচ্ছে বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন, অকুণ্ঠ সমর্থন এখনো পর্যন্ত। কিন্তু এই জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গেও আপনারা স্পষ্ট করেছেন যে না, শুধু জুলাই ঘোষণা বন্ধ, সবকিছুতে আমরা সহযোগিতা করেছি। কিন্তু এই সরকারটা কি চায়, কাদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে, রাজনীতি দল কর্তৃক পরিচালিত হলে তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে সার্বক্ষণিক ওই ডেকে ডেকে মন্তব্য নিতে হবে এমনও না। সব দলে বাংলাদেশে থাকে, সব দলেরই একটা ঠিকানা আছে, ছোট বা বড়, আমি আলাদা করছি না। কিন্তু ওই কারোর সঙ্গে 20 মিনিট, কারোর সঙ্গে 2 মিনিট, কারোর সঙ্গে 30 মিনিট, এটা আলোচনা না। এইসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনার মানে উদ্দেশ্য বলে আমার কাছে মনে হয় না। এই যেমন আপনার 3টি দল সম্বন্ধে একটা প্রশ্ন উঠছে, বিএনপি সহ 50-55টা দল নীতিগতভাবে শুধু না, তারা মনে করে এই সময়ের ভিতর নির্বাচনটা না হলে পরে কি কি সংকট আরো তীব্র হবে, সেটাও তারা তাদের মতো করে বলছে। কিন্তু এই 2-3টি দল, মানে আমি কথা বললে তো আবার অনেকে একটু কষ্ট পাবে, কারণ আমি সরাসরি বলি, যেমন জামায়াতে ইসলামের যে ভোটের পরিমাণ, মানে এখন না, গত 53 বছরে ধরে রেশিও অনুযায়ী যেই জায়গাটায় সর্বশেষ নির্বাচনে আমরা দেখব, আছে না, সেটা খুব ভালো পজিশনে নাই। ইলেকশন হলে এককভাবে ইলেকশন করলে তার সঙ্গে শোনা যাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দলের ঐক্য হতে পারে আমরা তো, কিন্তু যার ঐক্য হবে তার তো নিবন্ধনই নাই। প্রচলিত অর্থে যেগুলো রাজনৈতিক দল বলে সেই অবস্থাতেই তারা নাই। সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে যে পয়লা বৈশাখে হাজার হাজার মানুষ সাধারণত রাস্তায় নামে, কিন্তু তারা একটা মিলন মেলা করতে গিয়ে যে দৈন্য দশার মধ্যে আমরা ছবি টবি দেখছি, সেটা খুবই দৃষ্টিকটু লাগছে। কারণ তারা দাবি করছে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা সংগঠন। তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের অংশ এখন যেভাবে আমরা দেখলাম, মানে পত্র পত্রিকা টেলিভিশনে নির্বাচন কমিশন ঘেরাও, এটা খুবই দুঃখজনক। তো এদের মতামত এবং সরকারও উৎসাহিত, সরকার মানে ডক্টর ইউনূস সাহেব একের পত্র পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তাদের সমর্থন দিয়েছে, উৎসাহিত করছে এই দল গঠনে। কেউ কেউ বলছে তাদের গুছিয়ে নেওয়ার জন্য এই লেট করা নির্বাচন। আরে ভাই, এটা একটা রাজনৈতিক দল হলে আমি এই নির্বাচনে, তার তো এখনো মার্কাই নাই, অফিসিয়ালি মার্কা নিতে হলেও কিছু জিনিস পূরণ করতে হবে, সে অবস্থাও নাই। তো আমি এই নির্বাচনে যদি আমি আরো 10 বছর পিছাই দিই, তাতেও কিছু দাঁড়াবে বলে মনে হয় না। আমি যেভাবে হোক ঠাট্টা হলেও আমি বলেছি যে ওরা বেশি লেট করলে প্রস্তাবক সমর্থনকারও খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন হবে, কারণ এখন অনেকে ছুটে যাচ্ছে, তাদের যারা ছিল, যারা উদ্যোক্তা ছিল, তারাও পদত্যাগ করছে, চলে যাচ্ছে দল ছেড়ে। তো তাকে ওই জায়গাটা যে ডক্টর ইউনূস, হ্যাঁ বয়স হয়ে গেলে পরে কিছু কিছু জিনিস মাথা থেকে চলে যায়। ওনার 84 বছর বয়স, তো খালি ক্ষমতাটাই মাথার মধ্যে আছে, অন্য বিষয় বোধ কাজ করছে না। যদি কাজ করতো, আমার যেমন ওনার থেকে আমি ছোট, অনেক ছোট, তারপরেও আমারও কিছু কিছু নাম অনেক মনে হয় না। তো উনি তো 84-85, সেই 84-85-তে স্বাভাবিক আচরণ অনেকে হারিয়ে ফেলে। তো উনি যদি মনে করেন ক্ষমতায় থাকলে পারে যে গার্ড গুড, এটা ওটা সুবিধা, লাইসেন্স ফাইসেন্স এটা ওটা পাওয়া যায়, হ্যাঁ এটা সত্য পাওয়া যায়, এই সুবিধাগুলো পাওয়া যায়, কিন্তু দেশ তো মারাত্মক হুমকির মধ্যে পড়ে যাবে। দেশ নিয়ে এরকম ফাইজলামি করা, ইয়ারকি মারা মতো ঘটনা করা ঠিক হবে না। আর একটা রাজনৈতিক দলকে যদি নির্বাচনের দিকে ঠেলে দিই, অনেক সংকট কমে যাবে। দেশে যে সংকট না, তারা অনেক সংকট কমে যাবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আবারও একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকার বাজেট দিয়েছে, সেটি নিয়ে কথা বলতে চাই। একটা বিরতি নিচ্ছি দর্শক, ফিরছি একটু পর, সাথে থাকুন। গণতন্ত্র সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম ঐকমত্য কমিশন প্রসঙ্গে। বিরতির আগে বলে গিয়েছিলাম যে বাজেট নিয়ে একটু মতামত জানতে চাই। রুহিন হোসেন প্রিন্স, আপনি যদি একটু মতামত। আচ্ছা, যেহেতু সময় কম, আমি খালি ছোট্ট 2টা কথা বলি। প্রথম কথা হচ্ছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, আমাদের মেলা প্রত্যাশা নাই, কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে ওনারা কতগুলো পজিটিভ পদরেখা রেখে যেতে পারে কিনা। কিন্তু আমরা বাজেটের পরপরই আমাদের যে ইকোনমিস্ট তাদের সহজে মূল্যায়ন করে দেখেছি, তাতে হচ্ছে তারা পদশূন্য রাখতে পারেনি, গতানুগতিক বাজেট করেছে। এবং এক্ষেত্রে এই যে আমাদের মূল্যস্ফীতি যেটা,
সেইটাকে নিয়ন্ত্রণ করার নামে বিভিন্ন জায়গায় ট্যাক্সেশন যে করেছে, তাতে আমরা দেখতেছি এক ধরনের মন্দার পূর্বাভাসই দেখা যাচ্ছে। জাস্ট দেখবেন একটু ফেসবুকে এটা জোকিং হোক আর যাই হোক, একটা পারফেক্ট তথ্য আসছে, সেটা হচ্ছে যারা নোবেল পাবে তাদের কর মওকুফ করা হয়েছে, কিন্তু এই যে অপারেশনের যেসব সরঞ্জাম তার উপরে এমনকি শ্রমিক কল্যাণ তহবিল একটা আছে, সেই তহবিলের উপর কর আরোপ করা হয়েছে। তার মানে এই জায়গাগুলো ছাড় দেওয়া হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কর্মসংস্থান, কর্মহীন এই সময় ঘটে গেছে। বিশ্বব্যাংক বলতেছে 30 লক্ষর মধ্যে দরিদ্র মানুষ বাড়ছে, তা মিনিমাম রেশন, জাতীয় ন্যূনতম মজুরি এইটা করার দিকে তারা যায়নি। কালো টাকাকে সাদা করার অনৈতিক কাজগুলো করে দিছে। মানে এই কাজগুলো করার মধ্য দিয়ে বাজেটের এই কোনো পজিটিভ পদরেখা দেয়নি। আর শুরুতেই যেটা আমাদের বিবেচনায় এইটা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম যে এইবার যেহেতু সবার সমর্থন নিয়ে সরকার, তারা একটু রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে কিন্তু বাজেটের কাজটা করতে পারতো। এইটা না করে এটা করেনি। আমি এখানে এই প্রত্যাশা করব, এখনো সময় আছে, ওনারা বিভিন্ন রাজনৈতিক দল অন্যরা পত্রপত্রিকায় যেটা গেছে সেইটাকে ধরে এটাকে সংশোধন করে এবং মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন কাজ করবে। আরেকটা প্রশ্ন আমি তুলেই শেষ করি, ভোট তো ডিসেম্বরে করতে হবে, এটা তো আমাদের দাবি, অধিকাংশ মানুষের দাবি, তার জন্য তো টাকা লাগবে। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন যা চাইবে বাজেটে বরাদ্দ রাখবে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম নির্বাচন কমিশন যে টাকা চেয়েছে তার মাত্র অর্ধেক 50% টাকা ছাড় করেছে। এইটা আমাদের একটা বড় প্রশ্ন, কেন এটা হলো, তাহলে কি অন্য কিছু আছে কিনা, আমি এই প্রশ্নটাও এখানে রেখে গেলাম। জনাব শামসুজ্জামান দুদু, একই প্রসঙ্গে প্রিন্সের শেষ কথাটা নিয়ে আমি কথা বলি। অন্য কিছু আছে কিনা? না, অন্য কিছু না। নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া সরকার যদি সহযোগিতা না করে, তাহলে আসলে সে একটা সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন করা কিন্তু একেবারে অসম্ভব একটা ঘটনা হবে। শুধু যে অর্থ তা না, কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামগ্রিক বিষয়টি, সেটার প্রতিফলন বাজেটে থাকতে পারত। তা আমি ধরেই নিচ্ছি যে সরকার নির্বাচন কমিশনকে সেইভাবে গুরুত্ব আনেনি, বিধায়ক তার দৃষ্টিভঙ্গি অন্য কিছু থাকতে পারে। এটা একটা গতানুগতিক বাজেট বলে সমস্ত রাজনৈতিক দলগুলো আলাদাভাবে এখানে উল্লেখ করতে পারেনি। 24-এ গণঅভ্যুত্থানের পরে দৃষ্টিভঙ্গির তো পরিবর্তন থাকতে হবে। সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা থাকে তার ছাপ এই বাজেটে নাই। এখানে না আছে সাধারণ মানুষের আয়, উন্নতি, কর্মসংস্থান, এই যে বিষয়গুলো, সেটার যে প্রতিফলন, যেগুলো সময়ে যেটা গণবিরোধী বাজেট হিসাবে চিহ্নিত হয়, তারই একটা রূপরেখা এখানে আছে। আর আমার কাছে যেটা সহজভাবে মনে হয়েছে, বাজেট পর্যন্ত এই সরকার কেন আসবে, কেন তাকে বাজেট দিতে হবে? তাহলে কি আরেকটা 5 বছর পরে আরেকটা বাজেট দেওয়ার চিন্তা করবে, 4 বছর পরে, বা চলতেই থাকবে তারা বাজেট? এর তো 3 মাসের মধ্যে বিদায় নেওয়ার কথা, সেটা 6 মাস হতে পারে। এটা তো সংবিধান বিরোধী, মানে ক্রমান্বয়ে 90 দিনের মধ্যে একটি সরকারের মেয়াদ যেভাবে শেষ হোক না কেন, অন্তর্বর্তী সরকার তো, এটা রেগুলার সরকার না। কেন? রেগুলার সরকার হলে পরে একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে আসবে, কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন 30 দিনটাকে 3 মাসটাকে 6 মাস হতে পারে। এখন এটা 3টা মানে 10 মাস চলে গেছে। সেই জন্য আজকের যে বাজেটের আমরা প্রত্যাশা করছি, আমি একটা খারাপ কথাই বলি, এই সরকার নৈতিক চরিত্রে হারিয়ে ফেলছে। সেটা হচ্ছে সাদা টাকা, কালো টাকা সাদা করার যে কথা, তার মানে চুরিকে উৎসাহিত করা হয়েছে। এই সরকারের তো মানে সব জায়গায় দেখছি যে জিনিসগুলো মানে করছে, যত তাড়াতাড়ি মানে ওনারা মানে চলে যেতে পারবে আমার বিবেচনায়। না হলে পরে যেমন 1,00,000 কোটি টাকা ইতিমধ্যে পাচার হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে, সেই পাচার হওয়ার টাকাটা এই সরকারের সময় কে দায়িত্ব নেবে? আমি বাজেট নিয়ে যত চলছলা বিশ্লেষণই করি না কেন, গত সময়ের যে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে 15 বছরে, এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ডক্টর সেগুলো ফেরত আনার ব্যাপারে সামনে নিয়ে এসে অনেকে প্রত্যাশা করেছিলাম আমরা যে টাকা একটা টাকাও আসে নাই। সেই কারণে আমার কাছে মনে হয়েছে কালো টাকা সাদা করার বিষয়টাকে যে ঘটনা আসছে, আমি বেশি আর কথা বলে নেই, যে সময় নেই। সবথেকে বড় কথা হচ্ছে যে
দেশ সংকটের মধ্যে না ঠেলে দিয়ে সংকট থেকে বেরিয়ে আনার রাস্তা খোঁজা উচিত। ধন্যবাদ। সেটা নির্বাচন। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে। দর্শক, ঐক্যমত কমিশনের বিষয়ে শুরুতে আমরা শুরু করছিলাম। একটা বিশ্বাস অবিশ্বাসের একটা মাঝামাঝি অবস্থা আমরা যেটি দেখছি। তারপর রাজনৈতিক দলগুলো বারবার উচ্চারণ করার চেষ্টা করছে যে অন্তর্বর্তী সরকারের উপর তাদের আস্থা বিশ্বাস আছে, তারা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারেরও বিদায় হোক, বাংলাদেশে একটা নতুনভাবে যাত্রা শুরু করুক, সেই প্রত্যাশা তারা করেন এবং বারবার রাজনীতিবিদরা তাদের এই জায়গাটি পরিষ্কার করছেন। নির্বাচন কবে হবে এ নিয়ে ডিসেম্বর বা ডিসেম্বরের আশপাশের সময় যে এই রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের কথা বলছে না, তারাও ডিসেম্বর থেকে খুব দূরে এমনটাও তারা উল্লেখ করছে না। সব মিলিয়ে নির্বাচনই এখন আলোচনায়, আর সেই সাথে সংস্কারের যে প্রসঙ্গগুলো আলোচনায় উঠে এসেছে সেগুলো রয়েছে আলোচনায়। তো সুন্দর একটা সমাধান হবে, বাংলাদেশ ভালোর দিকে যাত্রা করবে সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।